ওকে, শুরু করি। আচ্ছা, তোমাদেরকে দুই একজনকে জিজ্ঞেস করি। রেকর্ডিং অন করছি। আচ্ছা, দুই একজনকে জিজ্ঞেস করি যে হাইড্রোজেন পরমাণুর এখানে কতগুলো শক্তি স্তর আছে। যদি কোনো হাইড্রোজেন পরমাণুর, এটা মনে করো 1 নং শক্তি স্তর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 ইত্যাদি। আচ্ছা, ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন উপরের শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে 2 নং শক্তি স্তরে আসে। আচ্ছা, মাইশা তাসনিম বলো যে জি স্যার। আচ্ছা, কোন সিরিজের বর্ণালী রেখা পাওয়া যাবে? স্যার বামার সিরিজ। বামার সিরিজ। বিকিরিত আলো কোন অঞ্চলের হবে? স্যার হচ্ছে দৃশ্যমান অঞ্চলের হবে 380 থেকে 780 ন্যানোমিটার। 80 ন্যানোমিটারের মধ্যে। গুড। আচ্ছা, তাহলে বামার সিরিজ। আচ্ছা, এটা বামার সিরিজের কততম রেখা হবে? দ্বিতীয় রেখা, রাইট। আচ্ছা, তার মানে 3 থেকে 2 হলে কি হইতো? প্রথম রেখা। আর 4 থেকে 2 হলে দ্বিতীয় রেখা। আচ্ছা, ধরো 6 থেকেও 2 আসলো। আচ্ছা, রাইসা বলো যে এই 3টি বর্ণালী রেখার মধ্যে কোন ক্ষেত্রে বিকিরিত আলোর শক্তি বেশি হবে? স্যার হচ্ছে প্রথমটার, বলতে যেটা সবচেয়ে ছোট সেটার। ঠিক আছে কি? না স্যার, শেষেরটার হবে। শেষেরটা, এখানে এই যে শেষেরটা মনে করে এটা চতুর্থ বর্ণালী রেখা। এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তারপরে এটা কি তৃতীয়, এটা চতুর্থতম বর্ণালী রেখা। তাহলে চতুর্থ বর্ণালী রেখার ক্ষেত্রে বিকিরিত আলোর শক্তি হবে কি সবচেয়ে বেশি, কারণ 6 আর 2 এর মধ্যে শক্তির পার্থক্য সবচেয়ে বেশি। তাহলে এখান থেকে এখানে আসতে গেলে যে পরিমাণ শক্তি বিকিরণ হবে, এখান থেকে এখানে আসলে সেই বিকিরিত আলোর শক্তি আরো কম হবে। 4 থেকে 2 আসলে বিকিরিত আলোর শক্তি আরো কম হবে। 3 থেকে 2 আসলে বিকিরিত আলোর শক্তি আরো কম হবে। এটা কি বুঝছো তুমি এখন রাইসা? স্যার এখন স্যার আমি কনফিউজ হয়েছিলাম যে কোনটা কোশ্চেন। আচ্ছা, ওকে। আর ওকে, আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই যে অবলোহিত অঞ্চল, ওটা বলতে কি বোঝায়? অবহেলিত। অবহেলিত না, অবলোহিত। না, অবলোহিত অঞ্চল। অবলোহিত না, লোহিত। লোহিত। ও সরি, হ্যাঁ লোহিত। ইনফ্রারেড। এই দেখো, শোনো, আসলে এটা হচ্ছে দৃশ্য। এটা প্রথমের দিকে আমরা একটু ফিরে যাই। আলোর অঞ্চলগুলো আজকে তোমাদেরকে একটু দেখাই দিই। এই যে এখানে দেখো, বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আলোকে অনেক ভাগে ভাগ করা যায়। তড়িৎ চুম্বকীয় বিকিরণকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন দেখো, গামা রেও হচ্ছে, গামা রশ্মি হচ্ছে কি আলোক রশ্মি। তড়িৎ চুম্বকীয় বিকিরণ সবগুলোকে একত্রে বলা হয় তড়িৎ চুম্বকীয় বিকিরণ। কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে এই রশ্মিগুলো উৎপন্ন হয়। আচ্ছা, যাই হোক, গামা রে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা খেয়াল করো। 0.0001 ন্যানোমিটার থেকে 0.01 ন্যানোমিটারের মধ্যে হলে সেটা হবে গামা রশ্মি। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এই তড়িৎচুম্বকীয় বিকিরণ গুলোকে ভাগ করা হচ্ছে। ভাগটা এরকম, 0.0001 ন্যানোমিটার থেকে 0.01 ন্যানোমিটারের মধ্যে হলে এটা হবে কি গামা রশ্মি।
0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটারের মধ্যে হবে এটা এক্স রশ্মি। আর আলট্রাভায়োলেট কখন হয়? 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটারের মধ্যে হলে কি হয়? আলট্রাভায়োলেট। হ্যাঁ, 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। আর 300 স্যার এক্স-রেটা কত? এক্স-রেটা 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। আচ্ছা, আর 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে এই যে দেখো এই ক্ষুদ্র অঞ্চলটা, এটা হচ্ছে কি দৃশ্যমান আলো। আচ্ছা, আর 780 ন্যানোমিটার থেকে ওই যে কি বলছি 1000 মাইক্রোমিটার, 1000 মাইক্রোমিটার পর্যন্ত, 1000 মাইক্রোমিটার পর্যন্ত এই অঞ্চলটা হচ্ছে ইনফ্রারেড। আচ্ছা, অবলোহিত অঞ্চল। আবার 1000 মাইক্রোমিটার থেকে এপাশে যত বড়ই হোক সেটা হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ, এই যে রাডার যে রশ্মি থাকে, এফএম যে রেডিও চালানো হয়, তারপর কি টিভি যে যার মাধ্যমে চলে, তারপর হচ্ছে কি এএম রেডিও, আগের যে রেডিও, তারপর তোমার হচ্ছে যে মোবাইল যে আমরা কথা বলতেছি যে ওয়েভটা তৈরি হয়, সেই ওয়েভটাও হচ্ছে কি এই রেডিও ফ্রিকোয়েন্সির রশ্মি, রেডিও ওয়েভ। ওকে, তাহলে এখন খেয়াল করো এই দৃশ্যমান আলো আবার 7 ভাগে বিভক্ত। দৃশ্যমান আলো আবার কয় ভাগে বিভক্ত? 7 ভাগে। 7 ভাগের মধ্যে 380 থেকে কোথাও বইয়ে আছে 420, কোথাও আছে 424, ধরো 424 পর্যন্ত এই অঞ্চলটাকে বলবো আমরা কি বেগুনি আলো। এটাকে নির্গত আলো হচ্ছে কি 380 থেকে, এই যে এখানে ভাগটা দেখো, 380 থেকে 424 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরিত হলে এই বিকিরিত আলোটা হচ্ছে বেগুনি বর্ণের আলো হবে, 380 থেকে 424। আবার 424 থেকে 450 ন্যানোমিটারের আলো হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো মানে এখানে কি নীল। তাহলে 450, তাহলে এটা যদি 400 হয়, এটা যদি 500 হয়, এর মাঝামাঝি ধরো এটা, তাহলে এই যে 450 পর্যন্ত এটাকে বলবো আমরা কি নীল। তাহলে যদিও নীল আলোটা এখানে দেখা যাচ্ছে কি এটা, ওকে, এই অঞ্চলটা এটা হচ্ছে কি নীল। আচ্ছা, তারপর হচ্ছে কি ইন্ডিগোতে নীল 450 থেকে 500-র মধ্যে যদি হয় সেটা হবে কি ব্লু। এই যে এই অংশটা হচ্ছে কি 500 পর্যন্ত, এটা হচ্ছে কি ব্লু, যদিও কালারটা এই পাশে চলে গেছে, যাই হোক এই অংশটা হচ্ছে কি ব্লু। আবার 500 থেকে 575 পর্যন্ত এটা হচ্ছে কি সবুজ। 575 পর্যন্ত এটা হবে কি সবুজ কালার, যদিও এখানে কালার অত ভালো বোঝা যাচ্ছে না, সবুজ হবে। আচ্ছা, তাহলে রেঞ্জটা মুখস্থ করতে হবে। 575 থেকে 590 হচ্ছে ইয়েলো। তাহলে এই যে 575 থেকে 590 পর্যন্ত এটা হবে কি ইয়েলো, যদিও এই পাশে ইয়েলো দেখা যাচ্ছে। তাহলে এরকম রেঞ্জটা হবে কি ইয়েলো। আবার 590 থেকে 647 পর্যন্ত এটা হবে কি 590 থেকে 690 600 কি 47 পর্যন্ত এটা হবে 47। আর 647 থেকে 780 ন্যানোমিটার এটা হবে লাল। 647 থেকে 780 অন্য কালার, এখানে কালার মিলতেছে না আসলে, এইখানে কালারটা মিলতেছে না। ওকে, ও সরি কালারটা মিলতেছে। তুই চশমাটা খুলে রাখ তাহলে দেখবি। হ্যাঁ ঠিক আছে, চশমা খুলে দেখছি। তাহলে এই রেঞ্জটা মুখস্থ করবা। এখন খেয়াল করো বেগুনি হচ্ছে 380 থেকে 424, আর লাল হচ্ছে 647 থেকে 780, মুখস্থ করে ফেলবা। এই লালের পরে 780 থেকে 1000 মাইক্রোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা হচ্ছে অবলোহিত, লাল, রেড, আর এটা ইনফ্রারেড, এভাবে মাথায় রাখবা, ইনফ্রারেড অবলোহিত। আর বেগুনির আগে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার, বেগুনির আগে অতি বেগুনি। বেগুনির আগে কি অতি বেগুনি, মনে থাকবে কি বেগুনির আগে অতি বেগুনি, আর লালের পরে অবলোহিত।
তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণের একটা অতি ক্ষুদ্র অংশ, এটা মনে করো পুরাটাই তড়িৎচুম্বকীয় বিকিরণের অঞ্চল। এই অঞ্চলের মধ্যে একটা অতি ক্ষুদ্র অঞ্চল হচ্ছে আমাদের কি দৃশ্যমান আলো, যেটা আমাদেরকে দেখতে সাহায্য করে। আর অন্য তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোর ব্যবহার আলাদা, ইনফ্রারেডের ব্যবহার আলাদা, রেডিও ফ্রিকোয়েন্সির ব্যবহার আলাদা, এক্স রের ব্যবহার আলাদা, আলট্রাভায়োলেটের ব্যবহার আলাদা, গামা রের ব্যবহার আলাদা, এগুলো আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়। এটা কি বুঝছো? দেখো জি স্যার বুঝছি। জি স্যার। আলোর তরঙ্গ জি দৈর্ঘ্য, স্যার। দেখো আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হয় তার শক্তি কিন্তু তত বেশি। ই সমান সমান কি এই সি বাই ল্যামডা, এই সি বাই ল্যামডা। তাহলে এই সি তো ধ্রুবক, তার মানে এই সমান সমান সমানুপাতিক কি 1 বাই ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আর শক্তি পরস্পর কি ব্যস্তানুপাতিক, সমানুপাতিক। ব্যস্তানুপাতিক, সমানুপাতিক না। আনুপাতিক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়া মানে কি, এটা যদি ছোট হয় তার মানে কি শক্তি বেশি হয়, শক্তি বেশি। তাহলে এই যে গামা রে আছে না, গামা রে তরঙ্গ দৈর্ঘ্য ছোট, এই যে তরঙ্গ দৈর্ঘ্য গুলো ছোট, এই যে এই পর্যন্ত মনে করো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট, এদের শক্তি বেশি, শক্তি বেশি মানে ভেদন ক্ষমতা বেশি। যেমন আমাদের শরীরের স্কিন ভেদ করে যেতে পারে না দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো স্কিন ভেদ করতে পারে না। আলট্রাভায়োলেট রে মনে করো কিছুটা স্কিন ভেদ করতে পারবে, কিন্তু মাংস ভেদ করতে পারে না। এক্স রে মাংস ভেদ করতে পারে কিন্তু হাড় ভেদ করতে পারে না। আর গামা রে কি করতে পারবে, হাড় ভেদ করেও যেতে পারবে। তাহলে ভেদন ক্ষমতা তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাওয়ার সাথে সাথে বৃদ্ধি পায়। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট তার শক্তি তত বেশি, আর শক্তি বাড়লে ভেদন ক্ষমতা বাড়ে, শক্তি বাড়লে ভেদন ক্ষমতা বাড়ে। ওকে, তাহলে এই যে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার হচ্ছে অতিবেগুনি, 380 থেকে এই যে 780 পর্যন্ত এটা হচ্ছে কি দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে, এগুলো মুখস্থ করবা। 780 ন্যানোমিটার থেকে এই যে 1000 মাইক্রোমিটার পর্যন্ত ইনফ্রারেড। এখন 780 ন্যানোমিটার থেকে 2.5 মাইক্রোমিটার আইআর রশ্মি আবার 3 ভাগে বিভক্ত। একটা 780 মনে করো, 780 কে আমরা কি বলতে পারি, 1000 দ্বারা ভাগ করলে 0.78 এটা মাইক্রোমিটার। তাহলে 0.78 মাইক্রোমিটার থেকে 2.5 মাইক্রোমিটারের মধ্যে হলো এটা নিয়ার আইআর। এন আইআর মানে কি নিকটবর্তী অবলোহিত আলো। 2.5 থেকে 25 মাইক্রোমিটারের হলে এটা মিডল আইআর মানে মধ্যবর্তী অবলোহিত আলো। আর 25 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটারের মধ্যে হলে এটা ফার আইআর মানে দূরবর্তী অবলোহিত আলো। তাহলে এই রেঞ্জ গুলো মুখস্থ করে ফেলবা, রেঞ্জ মুখস্থ। তাহলে এটা তোমাদের পিডিএফ ফাইলে দেয়া আছে, এটা থেকে যদি পড়ো তাহলে মুখস্থ করা সহজ হবে। এটা বইয়ে আবার এরকম দেয়া নাই, বইয়ে দেয়া আছে এভাবে রেঞ্জ গুলোকে দেয়া আছে, মনে করো 380 থেকে 424, তাহলে লেখা আছে বেগুনি, আবার 424 থেকে 450, তাহলে যেটাই করো না কেন মুখস্থ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি ইন্ডিগো মানে নীল, বেনি আসমানি হচ্ছে কত 450 থেকে 500, তাহলে এইভাবে লেখা আছে। তো তোমাদের যদি এটা মুখস্থ করো সহজে হবে। ওকে, আচ্ছা বলো। ফার্নস সিরিজ আর হামফ্রিজ সিরিজটা কি একই? মানে এখানে দুইটাতেই হচ্ছে মানে দুইটাই হচ্ছে দূর অবলোহিত আলোক শক্তি, আবার হচ্ছে 25 মাইক্রোমিটার থেকে 100 মাইক্রোমিটারের মধ্যে। হামফ্রিজ সিরিজটা হচ্ছে আরো উচ্চতর কি তোমার ইয়ার মধ্যে পড়ে, ওখানে তরঙ্গ দৈর্ঘ্যের কম বেশি আছে। হাম সিরিজের নির্গত আলো তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি হবে, কম হবে। হামফ্রিজ সিরিজের নির্গত আলো তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আরো বড় হবে, তরঙ্গ দৈর্ঘ্যের কম বেশি আছে। যদিও দুটাই কি একই রকম। আচ্ছা, তাহলে এই যে এখানে একটু দেখো, এই যে ভিজিবল রের এইটাকে আবার কি এইভাবে ভাগ করে দেখাচ্ছে। এই যে এখানে কি আলট্রা ভায়োলেট, এখানে ভায়োলেট দেখাচ্ছে, এটা ব্লু দেখাচ্ছে, এটা কি গ্রিন দেখাচ্ছে, এটা ইয়েলো, এটা অরেঞ্জ, এটা রেড,
আর এই পাশে কি ইনফ্রারেড অবলোহিত। তাহলে এই অংশটা তোমাদেরকে বেশি করে মুখস্থ করতে হবে, এই আলট্রাভায়োলেট থেকে অবলোহিত পর্যন্ত। তাহলে লং রেডিও ওয়েভ এটা ব্রডকাস্টিং আর অবলোহিত বলতে আসলে কি বোঝায়? একটা নাম, আর কিছুই না। রেটের থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্যের লাল আলোকে বলা হচ্ছে অবলোহিত। লাল আলোর থেকে, মনে করে এই লাল আর এই লাল পার্থক্য কি? তাহলে এই রেটটা হচ্ছে কি, এই যে এখানে 647 ন্যানোমিটার থেকে কি হবে, এখানে 780 ন্যানোমিটার পর্যন্ত হলে এটা সাধারণ লাল, আর 780 থেকে 1000 মাইক্রোমিটারের মধ্যে তরঙ্গদৈর্ঘ্যের আলো এটাও লাল, তবে এটা কি ডিপ লাল, এটা কি বলা হয় অবলোহিত। বুঝছো কি নাম? আচ্ছা স্যার বলো। বইয়ে দেখলাম ফান্ড সিরিজটাকে ফুন্ড সিরিজ বলছে, তো দুইটাই ওটা কি সঠিক? উচ্চারণের বিষয়টা আলাদা। কি ফান্ড বানানটা একটু আছে, কি আছে খুব সুন্দর সামনে, এটার কি পি এর উচ্চারণ হয় না, তারপরে এফ ও আছে, PFUAND ইউএনডি এরকম। তাহলে এটাকে ফান্ড বলা হচ্ছে, আবার ফুন্ড বলা হয়, দুইটাই বলা হয়। তাহলে উচ্চারণ বিষয় না। ওকে, কার্বনিল কার্বনাইল, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, এই যে তোমাদের হাইড্রোজেনের বর্ণালীর বিষয়ে বলছিলাম। হাইড্রোজেনের বর্ণালী, এই যে হাইড্রোজেনের বর্ণালী রেখা 4টা পাওয়া যায়। এই যে এটা কি হিলিয়াম ডিসচার্জ টিউব, গ্যাস ডিসচার্জ টিউব, এটাতে হাইড্রোজেন গ্যাস থাকে, এটাতে হাইড্রোজেন গ্যাস থাকে এইখানে, আর এটা একটা অ্যানোড আর একটা কি ক্যাথোডের সাথে সংযোগ থাকে, আর এখানে স্লাইড আছে, সূক্ষ্ম সির আছে, সির মানে ফাটল। এই দিক দিয়ে যে আলো নির্গত হয় এই ফাটলের ভিতর দিয়ে যায়। তোমরা হয়তো বা দিনের বেলায় খেয়াল করছো, যদি কোনো অন্ধকার ঘরে দিনের বেলায় কোনো সরু ছিদ্রপথে আলো আসে, তাহলে ওই আলোর পথে কিন্তু ধুলাবালি গুলো দেখা যায়। এমনিতে রুমের ভিতরে ধুলাবালি দেখা যাচ্ছে না, অন্ধকার যদি কি সরু ছিদ্রপথে আলো আসে তাহলে ধুলাবালি গুলো দেখা যায়। আচ্ছা যাই হোক, এই সরু ছিদ্রপথে চিরের ভিতর দিয়ে ওই আলোটা নির্গত হবে, এটা হচ্ছে প্রিজম। প্রিজমে আবার আলোর বিস্ফোরণ হবে, আলোর বিস্ফোরণ হওয়ার পর এটা 4 ভাগে ভাগ হয়। এই যে হাইড্রোজেনের বর্ণালী গতদিন একটু বলছিলাম যে হাইড্রোজেনের 4টা স্থায়ী বর্ণালী রেখা আছে। হাইড্রোজেনের 4টা স্থায়ী বর্ণালী রেখা, এগুলোকে নাসর রেখা বলা হয়, কনসিস্টেন্ট লাইন। নাসর বান্দা যেমন, সেরকম এরা হচ্ছে নাসর রেখা, বর্ণালী রেখা। একটা হচ্ছে, এটা মুখস্থ করে ফেলো, হাইড্রোজেন ছাড়া এই বর্ণালী রেখাগুলো আর কেউ তৈরি করবে না। 410 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে হাইড্রোজেন একটা বর্ণালী রেখা তৈরি করে। 410 ন্যানোমিটারের মধ্যে বর্ণালী রেখাটার বর্ণ কি হবে? ভায়োলেট বা বেগুন? বেগুনি, এই যে বেগুনি কালার, বোঝা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, 434 ন্যানোমিটারের মধ্যে এটা কি? তাহলে 424 নীল। তারপর 486 ন্যানোমিটারের মধ্যে কি? আসমানি কালার, সবুজ, ব্লু গ্রিন, আসমানি, ঠিক আছে, পেস্ট কালার বলা যায়। আর একবারে 656 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে কি? লাল, রেড। তাহলে এই যে 4টা তরঙ্গ দৈর্ঘ্যে বর্ণালী রেখা তৈরি হচ্ছে, একটা কি 410-এ একটা, এটা কি বেগুনি, তারপর একটা কি 434-এ একটা, 486-তে একটা, আর একটা কি 656-তে একটা। তাহলে বেগুনি, নীল, আসমানি, আর এটা কিন্তু লাল, যদিও লাল কালার মনে হচ্ছে না, লাল কালার হবে। আচ্ছা ওকে, তাহলে এরকম 4টা বর্ণালী রেখা মনিটরে দেখা যাবে। তাহলে এই 4টা বর্ণালী রেখা হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু তৈরি করবে না। এজন্য এই বর্ণালী রেখার সাহায্যে মৌলের পরমাণু কিন্তু শনাক্ত করা যায়।
বর্ণালী রেখার সাহায্যে মৌলের পরমাণু কি শনাক্ত করা যায়। যেমন দেখো এখানে দুইটা হলুদ বর্ণালী রেখা পাওয়া যাচ্ছে না, এটা 500 যদি হয় এটা হবে কি একটা 589.5 ন্যানোমিটারে আর একটা 590 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে তৈরি হয়। তাহলে দুইটা বর্ণালী রেখা, হলুদ বর্ণালী রেখা। এই দুটা হলুদ বর্ণালী রেখা সোডিয়াম ছাড়া অন্য কোনো মৌল তৈরি করে না। এই জন্য সোডিয়ামের পারমাণবিক বর্ণালী রেখা দুইটা, একটা 589.5 আর একটা 590 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। মুখস্থ করো। তাহলে এই রকম যদি 589.5 ন্যানোমিটার বা 590 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে হলুদ বর্ণালী রেখা পাওয়া যায়, বুঝতে হবে সেখানে সোডিয়াম পরমাণু উপস্থিত। তাহলে এই বর্ণালী রেখার সাহায্যে মৌলের পরমাণু কি করা যায়, শনাক্ত করা যায়। কোন একটা যৌগ নিয়ে যদি বর্ণালী রেখা তৈরি করি, মনে করো সোডিয়াম হাইড্রাইড একটা যৌগ, আমরা জানি না যে ওখানে সোডিয়াম হাইড্রাইড আছে। তাহলে এই যৌগটা, এই সোডিয়াম হাইড্রাইডকে নিয়ে যদি আমরা বর্ণালী রেখা তৈরি করি, দেখা যাবে যে একটা তৈরি হবে কি 410 ন্যানোমিটার, একটা 434, একটা 400 কি 86, একটা 656 তে তৈরি হবে। আর দুইটা হলুদ বর্ণালী রেখা তৈরি হবে কোথায়, ধরো এটা 400, 500, 600, এটা ধরো 600, তাহলে 590 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে এরকম হলুদ বর্ণালী রেখা পাওয়া যাবে। তাহলে যেহেতু 590 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে এটা পাওয়া যাচ্ছে, তার মানে এখানে সোডিয়াম আছে ধরা যায়। আর এই বর্ণালী রেখাগুলো কে তৈরি করে, হাইড্রোজেন তৈরি করে। তাহলে এই যৌগটার মধ্যে সোডিয়াম হাইড্রাইড আছে। আরো অন্য মৌল, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অন্য মৌলের ক্ষেত্রে অন্য তরঙ্গ দৈর্ঘ্যে বর্ণালী রেখা তৈরি হবে। তাহলে ভিন্ন ভিন্ন মৌলের তরঙ্গ দৈর্ঘ্য বা বর্ণালী রেখাগুলোর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়। এ কারণে পারমাণবিক বর্ণালী রেখার সাহায্যে কোন যৌগে কোন কোন মৌল আছে সেটা শনাক্ত করা যায়। বোঝা গেছে কি? তাহলে হাতের আঙ্গুলের এক মানুষের সাথে আরেক মানুষের মিলবে না, ঠিক সেই রকম পারমাণবিক বর্ণালী রেখা এক মৌলের পারমাণবিক বর্ণালী রেখার সাথে আরেক মৌলের পারমাণবিক বর্ণালী রেখা মিলবে না। তাহলে এই বর্ণালী রেখাগুলো একটা স্বতন্ত্র বিষয়। এই কারণে পারমাণবিক বর্ণালী রেখার সাহায্যে মৌল শনাক্ত করা যায়। ওকে, এখানে একটু বর্ণালীর যেহেতু পড়াচ্ছি, বর্ণালীর এই বিষয়টাও পড়াই দেই। বর্ণালী রেখা কি বলছিলাম, দুই প্রকার। একটা কি শোষণ বর্ণালী, একটা আলোর শোষণের ফলে তৈরি হয়, আর একটা আলোর বিকিরণের ফলে তৈরি হয়। তাহলে শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী। বিকিরণ বর্ণালী গুলো যদি দৃশ্যমান আলোর বিকিরণ করে তাহলে রঙিন রেখা পাওয়া যাবে। আর আলো শোষণের ফলে আমরা কি দেখি, কালো। তাহলে এখানে দেখো এই যে বর্ণালী রেখায় এই অংশগুলো কালো দেখাচ্ছে। কালো দেখাচ্ছে মানে এখানে আলো কি হচ্ছে, শোষিত হচ্ছে। তাহলে শোষিত হওয়ার ফলে এই জন্য এটা কি কালো দেখাচ্ছে। তাহলে হাইড্রোজেন অ্যাবজর্পশন স্পেকট্রাম এগুলাকে বলা হয় শোষণ বর্ণালী রেখা। তাহলে এই জায়গাগুলোকে কালো দেখাচ্ছে, কালো জায়গাগুলোকে আমি লাল করে দিচ্ছি বোঝার জন্য। তাহলে কালো মানে কি, ওখানে শোষণ বর্ণালী রেখা। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানেই দেখো এই যে বেগুনি, নীল, আসমানি, লাল। তাহলে কালো অংশগুলো শোষণের ফলে তৈরি হয়। কালো অংশগুলো কি আলো শোষণের ফলে তৈরি হয়। আর এই যে উজ্জ্বল বর্ণযুক্ত অংশগুলো আলো বিকিরণের ফলে তৈরি হয়। এগুলো হচ্ছে বিকিরণ বর্ণালী রেখা। ওকে, আর এটা হচ্ছে সাদা লাইট, বিকিরণ বর্ণালী রেখা, কন্টিনিউয়াস ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে একটা বস্তু থেকে কি হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে আলো বিকিরিত হচ্ছে। এই বিকিরিত আলো হাইড্রোজেন পরমাণু শোষণ করে আবার কিছু বিকিরণ করে। তাহলে বিকিরণ করবে 410 ন্যানোমিটার, 434, 486 আর 656 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো। আর ওই অংশের ওই আলো বিকিরণ করা বাদে বাকি আলোগুলোকে কি করে, শোষণ করে। শোষণের ফলে এই কালো অংশটা তৈরি হয়। তাহলে শোষণ বর্ণালীটা হচ্ছে কালো, আর বিকিরণ বর্ণালী হয় কি উজ্জ্বল এবং হলুদ, রঙিন, উজ্জ্বল এবং রঙিন। তো যাই হোক,
তাহলে কোন মৌলের বর্ণালী রেখাগুলো এরকম স্বতন্ত্র তরঙ্গ দৈর্ঘ্যে তৈরি হয় বলে মৌলকে কি করা যায়, শনাক্ত করা যায়। আমরা আবার হাইড্রোজেন বর্ণালীতে যাই। আবার একটু ফিরে চলে আসি। ওকে, আচ্ছা তোমাদেরকে আজকে আরেকটা বিষয় শেখাই দিই। আচ্ছা মনে করো বামার সিরিজের প্রথম বর্ণালী রেখা, আর এটা মনে করো অসীম থেকে নির্গত হচ্ছে। অসীম থেকে নির্গত হলে এই রেখাটাকে আমরা ধরতে পারি অসীমতম বর্ণালী রেখা। তাহলে এটা 1 2 3 4 5 এরকম 6 7 8 9 এরকম অসীমতম বর্ণালী রেখা। আচ্ছা 1 নং বর্ণালী রেখার ক্ষেত্রে বিকিরিত আলোর শক্তি কি হয়, কম। বিকিরিত আলোর শক্তি কম, বাট তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তরঙ্গ দৈর্ঘ্য এটা বেশি। এজন্য যে কোনো সিরিজের প্রথম বর্ণালী রেখাটা হচ্ছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী রেখা। মানে এই বর্ণালী রেখাটা তৈরির সময় দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ হয়। তাহলে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী রেখা প্রথমটা। আর শেষের অসীমতম বর্ণালী রেখাটার ক্ষেত্রে বিকিরিত আলোর শক্তি হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে ই বেশি, শক্তি সবচেয়ে বেশি, তার মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কি সবচেয়ে কম। তাহলে এই জন্য অসীমতম বর্ণালী রেখাটা হচ্ছে হ্রস্বতম। আচ্ছা মানে কি সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী রেখা, হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী রেখা। তাহলে যে কোনো সিরিজের শেষ বর্ণালী রেখাটাতে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় সবচেয়ে কম, আর প্রথম বর্ণালী রেখাটাতে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় সবচেয়ে বেশি। এটা মাথায় রাখো, এই তথ্য এমসিকিউতে কাজে লাগবে। আচ্ছা এখন আমরা দুই একটা ম্যাথ আরেকবার বলবো। যে কোনো সিরিজের প্রথম বর্ণালী রেখাটা হচ্ছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী রেখা। তার মানে এখানে শক্তি কম, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে সবচেয়ে বেশি, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দীর্ঘতম। আর সবচেয়ে শেষের মানে অসীম থেকে, মনে করে এটা অষ্টম থেকে আসতেছে, এখন ধরো কি অসীম থেকে আলো বিকিরণ করে অসীমতম শক্তি স্তর থেকে বিকিরণ করে 2 নং শক্তি স্তরে আসলো। তাহলে এটা বামার সিরিজের অসীমতম বর্ণালী রেখা বলা হয়, শেষ বর্ণালী রেখা অসীমতম। তাহলে এই অসীমতম বর্ণালী রেখাটার তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে ছোট। তাহলে এই ল্যামডা হবে কি হ্রস্বতম, মানে সবচেয়ে ছোট। এটা কি বুঝছো? এই বিষয়টাতে কি কারো সমস্যা আছে আরো? না স্যার, সমস্যা নাই। স্যার ওকে, আমরা আরেকটা বিষয় আলোচনা করি। আচ্ছা তোমাদেরকে বলা হলো যে N2 হচ্ছে কি 5 নং শক্তি স্তর, আর N1 হচ্ছে 2 নং শক্তি স্তর। তাহলে এটা কোন সিরিজের বর্ণালী রেখা তৈরি হবে? কুলসুম কিবরিয়া বলো। স্যার বামার। কততম বর্ণালী রেখা? স্যার 3। তৃতীয় বর্ণালী রেখা। তাহলে এই যে এটা কততম বর্ণালী রেখাটা আমরা কিভাবে পাবো? এটা সবসময় মাথায় রাখবে, N1 যোগ বর্ণালী রেখার ক্রম সমান সমান কি N2। তার মানে বর্ণালী রেখার ক্রমটা হবে কি সবসময় N2 মাইনাস N1। এর পার্থক্যটাই হচ্ছে কি বর্ণালী রেখার ক্রম। ওকে আচ্ছা এখন দেখো
তাহলে লাইমেন সিরিজের মনে করো তৃতীয় বর্ণালী রেখা, এর ক্ষেত্রে n1 এর মান কত? 1, আর n2 এর মান হচ্ছে কি 4, n2 এর মান হচ্ছে 4। তাহলে বর্ণালী রেখার ক্রমটা কত হবে? 4 - 1 মানে কি 3, তৃতীয় বর্ণালী রেখা। তাহলে এভাবে তোমাদেরকে যদি বলা হয় যে পার্সেন্ট সিরিজের তৃতীয় বর্ণালী রেখা কেন তৈরি হয়, তৃতীয় বর্ণালী রেখা কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হবে তৃতীয় বর্ণালী রেখাটা পার্সেন্ট সিরিজের? তাহলে পার্সেন্ট সিরিজের ক্ষেত্রে মনে রাখতে হবে n1 এর মান কত? 3। 3। তাহলে n1 এর সাথে যদি বর্ণালী রেখার ক্রমটা আমরা যোগ করি, n1 + 3 তার মানে 6, তার মানে এটা হচ্ছে n2। তাহলে বর্ণালী রেখার ক্রম n1 এর সাথে যোগ করলে n2 পাওয়া যায়। তার মানে 6 নং শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে 3 নং শক্তি স্তরে আসলে পার্সেন্ট সিরিজের তৃতীয় বর্ণালী রেখা পাওয়া যায়। এটা কি ক্লিয়ার? জি স্যার। আমরা এখন হচ্ছে কোন বর্ণালী রেখায় বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত এটা বের করব। মনে করো এই বর্ণালী রেখার ক্ষেত্রে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডার মান বের করব। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল হোয়াট বের করব। তাহলে আমাদের 1/λ সমান কি জানা আছে? নিউ রিডবার্গ সমীকরণ না RH। তাহলে যেহেতু হাইড্রোজেনের জন্য যদি হয় তাহলে z² মানে z এর মান 1, তার মানে কি 1/n1² মাইনাস কি 1/n2²। ওকে, মান বসায় দাও। আর এর মান হচ্ছে 10, 9, 6, 7, 8 সিজিএস সিস্টেমে। z এর মান 1 বসালাম না, n1 হচ্ছে এখানে কি n1 এর মান 2, তাহলে 1/2 মানে কি 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস এটা কততম বর্ণালী রেখা? 1, 2, 3, 4, 5 পঞ্চম বর্ণালী রেখা, তার মানে n2 এর মান হচ্ছে 7। তাহলে 7 এর উপর স্কয়ার মানে কি 49। এটা কি বুঝছো? যেহেতু n1 এর মান 2, পঞ্চম বর্ণালী রেখা 2 এর সাথে 5 যোগ করলে কি 7 হয়, n2 এর মান 7। বা এখানে দেখাই যাচ্ছে এটা n2 এর মান 7। এখন ক্যালকুলেশন করে মানটা বলো তো কত আসে? একবারে ল্যামডার মান বের করো। প্রথমে যে মানটা আসবে সেটা 1/λ। তাহলে ল্যামডার মান কত? 39.71 into 10⁻⁻6। 39.71 into 10⁻⁻6 এটা কি সেন্টিমিটার। ল্যামডার মানটা কি সেন্টিমিটার এককে আছে সিজিএস সিস্টেমে। যেহেতু রিডবার্গ ধ্রুবকের মান আমরা সিজিএস সিস্টেমে ব্যবহার করছি, এটার একক হচ্ছে পার সেন্টিমিটার সিজিএস সিস্টেমে। ওকে, এটাকে যদি আমরা ন্যানোমিটার করি কত দ্বারা গুণ? 10⁻7 দ্বারা গুণ করো। স্যার 397.12। তাহলে এটা কোন বর্ণের আলো বিকিরিত হবে? ইনফ্রারেড মানে ভিজিবল, দৃশ্যমান। দৃশ্যমান আলো 380 থেকে 780 এর মধ্যে, কিন্তু আলোর বর্ণটা একবারে এক্স্যাক্টলি তার বেগুনি, বেগুনি। তার বেগুনি, রাইট, কারণ আমরা একটু আগেই পড়ছি 380 ন্যানোমিটার থেকে যদি 424 ন্যানোমিটার হয় তাহলে বিকিরিত আলোর বর্ণ হবে বেগুনি। তাহলে এই জন্য তোমাদের দৃশ্যমান আলোর এই রেঞ্জ গুলো মুখস্থ করতে হবে। রেঞ্জ মুখস্থ না হলে কিন্তু বর্ণ বের করতে পারবে না। তাহলে আর বেগুনি। আমার একটা প্রশ্ন ছিল, বলো। স্যার এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য গুলো তো বইয়ে এক এক রকম দেওয়া আছে, মানে বেগুনি আর লালটা ঠিক আছে কিন্তু মাঝখানের গুলো সব এলোমেলো। সমস্যা নেই, যেটা আমি দিয়েছি সেটা মুখস্থ করে ফেলো, যে কোনো একটা মুখস্থ করলেই হবে। ওকে, আচ্ছা। জি স্যার।
তো এভাবে আমরা যে কোনো বিকরিত ইয়াটা মুখস্থ বের করতে পারি। ওকে, এখন মনে করো ওই যে হাইড্রোজেনের মনে করো কি একটা তরঙ্গ দৈর্ঘ্যে বর্ণালী রেখার মান দেখছি আমরা, ল্যামডার মান হচ্ছে কত 486.1 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে একটা কি আলো আসমানি কালারের কি আসমানি কালারের বর্ণালী রেখা তৈরি করছে হাইড্রোজেনের ক্ষেত্রে, দেখছি না আমরা? আচ্ছা, তাহলে এখন বলা হচ্ছে ল্যামডার মান যদি কি হয় 486.1 ন্যানোমিটার হয়, তাহলে এটা কোন সিরিজের বর্ণালী রেখা? বামার। তাহলে বামার সিরিজে, যেহেতু দৃশ্যমান আলো, তাহলে বামার সিরিজ। এন্ড বামার সিরিজের এই বর্ণালী রেখা তৈরি করতে গেলে n2 এর মান এখানে হোয়াট, মানে কোন শক্তি স্তর থেকে আলো বিকিরণ করে 2 নং শক্তি স্তরে। তাহলে বামার সিরিজের জন্য n1 এর মান কিন্তু কনস্ট্যান্ট, এখানে ল্যামডার মান দেয়া আছে। তাহলে 1/λ সমান সমান আমরা জানি কি হাইড্রোজেনের জন্য RH জেডটা বসাচ্ছি না, এখানে মনে করো 1 কি n1 এর মান হচ্ছে কি 2 সব সময়, বামার সিরিজের বর্ণালী রেখা যেহেতু, তাহলে এটা হবে কি 4 মাইনাস 1/n2 এর মানটা আমরা বের করব। তাহলে দেখো n1 এর মান জানা আছে, RH জানা আছে, ল্যামডা জানা আছে, n2 এর মান বের করা যাবে না? স্যার n2 এর উপর স্কয়ার হবে। n2 এর উপর স্কয়ার, রাইট। n2 এর মান বের করা যাবে না? জি স্যার যাবে। আচ্ছা, এটার ক্যালকুলেশন করে মানটা বের করে বলো। তবে এটা এখানে কি ন্যানোমিটার স্কেলে বসানো যাবে না, এটাকে কি করতে হবে, যেহেতু RH টাকে আমরা সিজিএস সিস্টেমে বসাবো। 10 9 6 7 8 এটা হচ্ছে 0.25 মাইনাস 1 কি n2 স্কয়ার। তাহলে এটা গুণ করে দেব না, আর এটা হচ্ছে কি 486 কি ন্যানোমিটার। এটাকে আমরা যদি সিজিএস সিস্টেমে কনভার্ট করি ইনটু কি 10 টু দি পাওয়ার -7, তাহলে 486.1 ইনটু 10 টু দি পাওয়ার কি -7 কি হবে, -7 কি হবে সেন্টিমিটার। ওকে, তাহলে এটাকেও আমরা এই পাশে নিয়ে এসে গুণ করে দেব। তাহলে এটা ক্যালকুলেশন করবো এভাবে 0.25 মাইনাস 1 কি n2 স্কয়ার সমান সমান কি, এটা ক্যালকুলেশন করো তো, এটাকে এই পাশে নিয়ে এসে ভাগ করে দাও, করে দিয়ে মানটা বলো কত হয়। যাই হোক, আমাদের এখানে ল্যামডার মান n2 এর মান তোমরা বের করতে পারছো, n2 কত আসে? তাহলে 0.25 এটা মাইনাস ছিল, এই মানটা কত ছিল 1/486.1 into 10 to the power কি -7 into 10 9 6 7 8, এটা ক্যালকুলেশন করে মান কত ছিল? স্যার আমার আসছে 1.88 into 10 to the power -8। 88 into 10 to the power -8। জি স্যার। ওকে, তাহলে এটা মানে এটা হচ্ছে, আর এখানে কি আছে 0.25 -1/n2 স্কয়ার। আচ্ছা, এইটাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই আর এটাকে এই পাশে নিয়ে আসি, 0.25 থেকে ওটা বিয়োগ করো, ওই মানটা বিয়োগ করো, বিয়োগ এটা
1.88 into 10 to the power minus 8 equal কি? আচ্ছা একবারে n2 স্কয়ার বিয়োগ করলে এটা মান কত আসে? 2.4994 0.24999 এমন আসতে থাকে। জি স্যার into 10 to the power minus 1 এটা আরেকবার বলো। 2.499 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা দেখো এখন যদি আমরা n2 স্কয়ার বের করতে চাই n2 স্কয়ার সমান সমান কি হবে? এটা 1 ডিভাইডেড এটাকে ইনভার্স করতে হবে, তাহলে 1 ডিভাইডেড বাই 2.49 into 10 to the power minus 1 এটা করো। (2.49 into 10 to the power minus 1 এটা ইনভার্স করো, ওটা যে মানটা আছে ওটাকে জাস্ট ইনভার্স করবা, তার মানে n2 এর মান 4 আসবে একবারে। n2 এর মান দেখো তো ক্যালকুলেশন করে 4 আসে কিনা। জি স্যার। তার মানে দেখো তাহলে জি স্যার 4 আসে। আচ্ছা তার মানে দেখো ওই যে হাইড্রোজেনের যে একটা বর্ণালী রেখা তৈরি হয়েছিল 483.1 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে, ওটা বামার সিরিজের বর্ণালী রেখা এবং এটা তো 2 নং শক্তি স্তরে ফিরে আসার কারণে হয়েছে। তার মানে ওই যে 4 নং শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে যদি 2 নং শক্তি স্তরে আসে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় 486.1 ন্যানোমিটার। তার মানে আসমানি বর্ণের আলো বিকিরিত হবে, আসমানি বর্ণের আলো কি হবে? বিকিরিত হবে। বোঝা গেছে কি? তাহলে এইভাবে আমরা বিকিরিত আলোর বর্ণ বের করতে পারি। এখন তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি জানা থাকে সেখান থেকে আমরা কি শক্তি বের করতে পারি। E সমান সমান কি hc বাই ল্যামডা দিয়ে কি শক্তি বের করি। এর কাজগুলো আগে শিখাইছি। তারপর তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা বের করতে পারি, তরঙ্গ বের করতে পারি। নিউ সমান সমান কি c বাই ল্যামডা। তরঙ্গ জানা থাকলে নিউ বের করতে পারবো। ওই যে তোমাদেরকে বলছিলাম একটার মান যদি জানা থাকে তাহলে তরঙ্গ কম্পাঙ্ক বের করতে পারি, তরঙ্গ সংখ্যা বের করতে পারি, শক্তির মান বের করতে পারি, এমনকি বর্ণটাও বের করতে পারবো আমরা। বিকিরিত আলোর বর্ণ কি হবে এখন আমরা সেটাও বের করা শিখলাম। ওকে, তাহলে দুই একটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দেব। লাগছে দেখো এই যে 6.1 এর এই কাজগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। 6.1 হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় শক্তি স্তর থেকে কোনো ইলেকট্রন শক্তি বিকিরণ করে প্রথম শক্তি স্তরে গমন করলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে বের করতে পারবা। এটা সমস্যা নাই। ওই যে চতুর্থ শক্তি স্তরের কোনো ইলেকট্রন শক্তি বিকিরণ করে দ্বিতীয় শক্তি স্তরে যদি আসে তাহলে বিকিরিত আলোর বর্ণ কি রূপ হবে? তাহলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করব। তরঙ্গ দৈর্ঘ্য দেখা যাবে 486 ন্যানোমিটার আসবে। তাহলে 486 ন্যানোমিটার করে নিব, ন্যানোমিটার করে নিলে বলতে পারবো এটা কি আসমানি বর্ণ। তাহলে এখন বিকিরিত আলোর বর্ণটাও বের করতে পারবো তরঙ্গ দৈর্ঘ্য বের করে। তাহলে এটা পারবা? 6.3 করবা। ক্যালকুলেশন করতে হবে বেশি বেশি করে, কারণ ক্যালকুলেশন গুলোতে ভুল হয়। এটা আমি একটু করাই দিই। হাইড্রোজেন পরমাণুর অসীমতম শক্তি স্তরে কোনো ইলেকট্রন শক্তি বিকিরণ করে প্রথম শক্তি স্তরে গমন করলে বিকিরিত আলোর শক্তি কত আর হবে? তাহলে সিজিএস সিস্টেমে যেহেতু কাজ করব তাহলে বিকিরিত আলোর শক্তি বের করতে হবে, তাই না? তাহলে শক্তি বের করার আগে আমরা তো সরাসরি শক্তি বের করব না, আগে তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিতে পারি। তাহলে 1 বাই ল্যামডা সমান সমান কি আরএস। হাইড্রোজেন পরমাণুর জন্য জেড এর মান 1, জেড লিখলাম না, 1 বাই n1 স্কয়ার। তাহলে প্রথম শক্তি স্তরে ফিরে আসতেছে সব সময় ক্ষুদ্রতম শক্তি স্তরটা হচ্ছে n1। তাহলে এখানে n1 এর মান 1, 1 এর উপর স্কয়ার মাইনাস এটা অসীমতম শক্তি স্তর থেকে আসে, তার মানে n2 এর মান হচ্ছে অসীম, ইনফিনিটির উপর স্কয়ার মানে ইনফিনিটি। আমরা কার মান বের করব? ল্যামডা। আচ্ছা 1 বাই ল্যামডাটাই বের করি, সমস্যা নেই। 1 বাই
ল্যামডা সমান সমান কি এটা 10 9 6 7 8 6 7 8 1 মাইনাস এটা কি 1 বাই ইনফিনিটির মান কি ইনফিনিটির উপর স্কয়ার মানে ইনফিনিটি আর 1 বাই ইনফিনিটি ইকুয়াল কত 0 1 বাই ইনফিনিটি ইকুয়াল 0 তাহলে এটার মান 0 তার মানে এটার মানটা কি আসে 1 বাই ল্যামডার মানটা ওই 10 9 6 7 8 আসে এটা কি পার সেন্টিমিটার 1 বাই ল্যামডা তার মানে এটা নিউ বারও হতে পারে এটা কি বুঝছো তাহলে বিকিরিত আলোর শক্তি কত হবে E সমান সমান আমরা জানি কি AC ডিভাইডেড বাই ল্যামডা তাহলে ডিভাইডেড বাই ল্যামডা মানে কি 1 বাই ল্যামডা 1 বাই ল্যামডা মানে নিউ বার তার মানে কি AC নিউ বার এটা হতে পারে AC এর মান 6.623 into 10 to the power minus 27 into C এর মান 3 into 10 to the power কি 10 into কত এই যে নিউ বারের মান হচ্ছে 10 9 6 7 8 এটা ক্যালকুলেশন করো 2.180 into 10 to the power minus 11 কি করে তো আলোর শক্তি হবে এত আর্ক এটা কি বুঝছো তোমরা সিজিএস সিস্টেমের মান বের করছি সিজিএস সিস্টেমের শক্তির একক হচ্ছে আর্ক কারো সমস্যা নাই আচ্ছা তোমাদের 6.1 থেকে 3 পর্যন্ত হোমওয়ার্ক আছে আচ্ছা এই যে 6.5 এর একটা করে দেই দিয়ে আজকে শেষ যে হাইড্রোজেন পরমাণুর প্যারসেন সিরিজের দীর্ঘতম এবং হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী রেখা সৃষ্টির সময় বিকিরিত আলোর কম্পাঙ্ক কত হবে আচ্ছা বিকিরিত আলোর কম্পাঙ্ক বের করার আগে আমরা ওই যে রিডবার্গ সমীকরণ থেকে কি 1 বাই ল্যামডার মান বের করব হাইড্রোজেন পরমাণুর জন্য RH তাহলে Z এর মান 1 n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার আচ্ছা প্রথমে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী রেখা তোমাদেরকে বলছিলাম যে এখানে প্যারসেন সিরিজের জন্য লাইম্যান বামার প্যারসেন n1 এর মান 3 আর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী রেখা কখন তৈরি হবে n2 এর মান কখন কত হলে আচ্ছা লাইম্যান সিরিজের দেখো n1 এর মান এখানে কত 3 লাইম্যান সিরিজের প্রথম বর্ণালী রেখার শক্তি বলছি কি সবচেয়ে কম আর বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি তাহলে এখানে আমরা লিখতে পারি লাইম্যান সিরিজের প্যারসেন সিরিজের প্রথম বর্ণালী রেখার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি লাইম্যান সিরিজের যে কোনো সিরিজের কি বলছি প্রথম বর্ণালী রেখার বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি মানে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো বিকিরিত হয় তাহলে n1 এর মান যদি 3 হয় n2 এর মান কি হবে 4 কারণ প্রথম বর্ণালী রেখা কিভাবে তৈরি হয় n1 3 আর n2 যদি 4 হয় বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে প্রথম বর্ণালী রেখার জন্য তাহলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে এটা হচ্ছে 10 9 6 7 8 এখানে n1 বসাবো কত 3 3 4 স্কয়ার মানে কি 9 আর এটা n2 বসাবো 4 1 ডিভাইডেড বাই 16 এটা ক্যালকুলেশন করে যে মান আসবে মান কত আসে আচ্ছা 331.156 স্যার 31.157 আচ্ছা সমস্যা নেই এত কি শুধু ল্যামডার মান 1 বাই ল্যামডার তো না ল্যামডা বের করছো না না স্যার এটা 1 বাই ল্যামডার মান স্যার এটা 5000 বলছিলাম স্যার 5331 ওটাকে আমি বলেছি 5331
স্যার ল্যামডা মান হচ্ছে স্যার 1.87 গুণ 10 টু দি পাওয়ার -4। জি আচ্ছা স্যার তাহলে এটা আসতেছে কত এটা কি 1.87 পার সেন্টিমিটার গুণ 10 টু দি পাওয়ার -4। 1.87 গুণন 10 টু দি পাওয়ার -4 কি ল্যামডার মান, এটা 1 বাই ল্যামডা। ওকে তাহলে এটা ল্যামডার মান আসলো। স্যার হ্যাঁ বলো। স্যার দীর্ঘতম হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্টটা একটু আরেকবার যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা ওটা আবার বুঝাই দিচ্ছি, এটা বললাম ওই জন্য তখন বুঝাইছি। তাহলে এইটা ল্যামডার আচ্ছা মান, স্যার। তাহলে নিউ সমান সমান কি সি সমান সমান নিউ ল্যামডা, তাহলে নিউ সমান সমান সি বাই ল্যামডা। এটা সিজিএস সিস্টেমে ল্যামডা আছে, তাহলে ল্যামডার মানটা 1.87 ইনটু 10 টু দি পাওয়ার -4। এটা সিজিএস সিস্টেমে, তাহলে সি এর মানটাও সিজিএস সিস্টেমে 3 ইনটু 10 টু দি 3 into 10 to the power 10 10 বসবে। 8 তো না, 8 হলে কি মিটার পার সেকেন্ড, এটা সিজিএস সেন্টিমিটার। meter per second. ওকে ক্যালকুলেশন করে মান বলো। 1.599 into 10 to the power 14 599 ইনটু 10 টু দি পাওয়ার 14 14। ওকে এত কি হার্টস, কম্পাঙ্কের একক হার্টস। তার মানে পার সেকেন্ডে এতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, প্রতি সেকেন্ডে এতটি পূর্ণ স্পন্দন সৃষ্টি হয় এই দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য তৈরির সময়। বুঝছো কি? আচ্ছা তাহলে আমরা আবার আসি যে প্যারসেন সিরিজ কখন তৈরি হয়। এটা মনে করো n এর মান 1 2 3 4 5 6 7 8। তাহলে প্যারসেন সিরিজের বর্ণালী রেখা কি উপরের যে কোনো শক্তি স্তর থেকে 3 নং শক্তি স্তরে ইলেকট্রন শক্তি বিকিরণ করে আসবে ইত্যাদি। তাহলে এরকম প্রথম বর্ণালী রেখা, দ্বিতীয়, তৃতীয় এরকম আছে। তাহলে এটা 5 6 7 ইত্যাদি। চতুর্থ বর্ণালী রেখা। এখন অসীমতম বর্ণালী রেখা শক্তি স্তর থেকে যদি 3 নং শক্তি স্তরে ফিরে আসে, এটা কি অসীমতম বর্ণালী রেখা? প্যারসেন সিরিজের অসীমতম বর্ণালী রেখা। ওকে এখন আসো সবাই একটু খেয়াল করো, বিকিরিত আলোর শক্তি কোন বর্ণালী রেখার ক্ষেত্রে সবচেয়ে কম? অসীমতম বর্ণালী রেখার ক্ষেত্রে হয় নাই। বিকিরিত স্যার আলোর হ্রস্বতম বর্ণালী রেখার ক্ষেত্রে। আমি ওটা চাই নাই। এই 1 নম্বর বর্ণালী রেখা, 2 নম্বর বর্ণালী রেখা, 3 নম্বর বর্ণালী রেখা, 4 এটা হচ্ছে অসীমতম বর্ণালী রেখা। তাহলে কোন বর্ণালী রেখার ক্ষেত্রে বিকিরিত আলোর শক্তি সবচেয়ে কম? 1 নম্বর। 1 নাম্বার। তাহলে প্রথম বর্ণালী রেখার ক্ষেত্রে বিকিরিত নাম্বার। আলোর শক্তি, তাহলে শক্তি কি সবচেয়ে কম? কম। যে কোনো সিরিজের প্রথম বর্ণালী রেখার ক্ষেত্রে বিকিরিত আলোর শক্তি সবচেয়ে কি হয়? কম। কম। তাহলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বেশি হবে। সবচেয়ে বেশি। তাহলে এই বর্ণালী রেখা তৈরির সময় বিকিরিত আলোর কি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো বিকিরণ হবে। জি স্যার। এটা কি বুঝছো এখন? কিন্তু স্যার ওখানে যে অঙ্কটাতে দিলেন যে হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, ওখানে যে 4 দিলেন না, ওটা ইনফিনিটি হওয়ার কথা না? আমি তো দীর্ঘতম নিয়ে কাজ করছি। শুধু দীর্ঘতম নিয়ে কাজ করা হয়েছে, তখন হ্রস্বতম নিয়ে কাজ করা হয়নি। হ্রস্বতম নিয়ে আবার এইভাবে কাজ করতে হবে। তাহলে এখানে দুইটা ম্যাথ আছে, একটা দীর্ঘতমর জন্য কম্পাঙ্ক বের করতে হবে, আর একটা হ্রস্বতমর জন্য কম্পাঙ্ক বের করতে হবে। ও বুঝছো কি? বুঝছি এবার। জি স্যার। আচ্ছা তাহলে ওটা আমরা দীর্ঘতম বের করছি, তোমরা হ্রস্বতমটা বের করবা। হ্রস্বতমটা কোনটা হবে? অসীমতমর ক্ষেত্রে। তাহলে এখানে অসীমতমের ক্ষেত্রে n1 এর মান কি হবে? 3, আর n2 এর মান কি হবে? ইনফিনিটি। তাহলে বসায় দিয়ে ক্যালকুলেশন করে যে মান আসবে সেখান থেকে কম্পাঙ্ক বের করতে পারবে। পারবা না এখন? জি স্যার। আচ্ছা কাজগুলো জি, করে স্যার। মেসেঞ্জারে ছবি দিবা, যদি কোনো সমস্যা থাকে আমি বলবো এখন। আর ওই যে আমার ছেলে মাঝে মাঝে হচ্ছে কি মোবাইল নিয়ে কার্টুন দেখে, মোবাইল ছাড়া আসলে ওই যে হোমওয়ার্ক গুলো দেখা সম্ভব হয় না।
মানে ল্যাপটপে কি হয় দেখা যায় কিন্তু ভুল ত্রুটিগুলো ওই যে পিকচারের মধ্যে আর দেখা যায় না। তো 6.6টাও করবা, এগুলো পারবা। তো এই 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 6 এর মডেলগুলো তোমরা সবগুলো দেখবা, যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাবা। 6 এর মডেলগুলো এই যে 7টা ম্যাথ আছে, দুই তিনটা তো করাই দিলাম, তোমরা বাকিগুলো করবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা এমআরআই এর মূলনীতি পড়ব, এমআরআই এর মূলনীতি পড়ব। আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম।